আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা পড়ব দ্রাব্যতা। এটা হলো রসায়ন প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ের একটা টপিক। তো এখানে মূলত দুইটা টপিক, একটা হলো দ্রাব্যতা এবং আরেকটা হলো দ্রাব্যতার গুণফল। এবং এই দুইটা টপিক মিলে একটা সিকিউ আসে, এখান থেকে এডমিশনে অনেক প্রশ্ন আসে। তো আমরা শুরুতে আজকে পড়ব হলো দ্রাব্যতা এবং পরবর্তীতে আরেকটা ভিডিওতে পড়ব হলো দ্রাব্যতার গুণফল। তো আসো, দ্রাব্যতা জিনিসটা পড়ার আগে আমরা জানি মিশ্রণ কি। মিশ্রণ মানে হলো দুইটা জিনিস একত্রে মেশানো। তো এই মিশ্রণকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হলো সমসত্ব মিশ্রণ। আর সমসত্ব মিশ্রণ মানে কি, এইখানে দেখো আমরা লবণ নিছি এবং আরেকটা গ্লাসে আমাদের পানি আছে। আমি যদি এই লবণটা এই পানির ভেতর মিশিয়ে একটা মিশ্রণ তৈরি করি, তুমি এইখানে যে লবণের কণাগুলা আছে, এই মিশ্রণের ভিতর কি লবণের কণাগুলাকে আলাদাভাবে দেখতে পারবা? না, এখানে কণাগুলো একবারে মিক্স আপ হয়ে যাবে। এইখানে পানি আর লবণ দুইটা আলাদা করা যাবে না এবং খালি চোখে দেখাও যাবে না। তো এই ধরনের মিশ্রণকে আমরা বলি দ্রবণ। অর্থাৎ যেখানে তুমি পানি এবং পানির ভিতর যা মেশাবা, অর্থাৎ যা মিশ্রিত করবা, সেটা আলাদা করা যাবে না, একত্রে মিক্স আপ হয়ে যাবে। এই ধরনের মিশ্রণকে বলা হয় দ্রবণ। এবং এটা কার পার্ট? এটা হলো সমসত্ব মিশ্রণের পার্ট। অপর দিকে আসো, অসমসত্ব মিশ্রণ মানে কি? অসমসত্ব মানে কি অসম, অর্থাৎ সমানভাবে মিশ্রিত হবে না। ধরো এখানে আমার কি আছে, বালুর কণা আছে এবং এখানে আমার পানি আছে। আমি যদি বালুর কণাগুলাকে এই পানির ভেতর মেশাই, তো বালুর কণাগুলা কি পানির ভেতর একদম সুন্দরভাবে মিক্স আপ হবে যেমনটা লবণ হয়েছিল? না, এখানে তুমি দেখতে পারবা বালির কণাগুলো এইভাবে উপরে ভেসে আছে বা নিচে আছে, দেখা যাবে, তুমি আলাদা করতে পারবা, যেটা লবণের ক্ষেত্রে পারো নাই। অর্থাৎ এইখানে তুমি কণাগুলোকে আলাদা করতে পারতেছো, এর জন্য এটাকে বলা হয় অসমসত্ব মিশ্রণ। আর এই অসমসত্ব মিশ্রণটা আমার দ্রবণ নয়। দ্রবণ কোনটা? যেখানে আমি কণাগুলা এবং যেখানে মেশাবো সেখানে আলাদা করতে পারবো না, একত্রে মিক্স আপ হবে। এই ধরনের সমসত্ব মিশ্রণকে বলা হয় দ্রবণ। আচ্ছা, তো দ্রবণ বলতে আমরা কি পড়লাম? দ্রব ও দ্রাবকের মিশ্রণের ফলে যে সমসত্ব মিশ্রণ পাওয়া যায় তাকে বলা হয় দ্রবণ। সমসত্ব মিশ্রণ মানে কি একটু আগে আমরা দেখছি। তো এখন দুইটা পার্ট আছে, একটা হলো দ্রব আর একটা হলো দ্রাবক। তো এই দুইটা জিনিস নিয়ে আলোচনা করি। দ্রবণের ভিতরে কি কি থাকে? একটা হলো আমার দ্রব এবং আরেকটা হলো আমার দ্রাবক। তো দ্রব আর দ্রাবক এই দুটো জিনিস কিভাবে চিহ্নিত করি? দ্রব বলতে কি, যা দ্রবীভূত করা হয়। ধরো একটু আগে আমি পানির ভিতর লবণ মিশাইলাম, লবণটা দ্রবীভূত করছি, তাই এটা হলো আমার দ্রব। আর দ্রাবক মানে কি, আমি যেখানে দ্রবীভূত করা হয়, অর্থাৎ আমি একটু আগে যে লবণটা মিশাইছি সেটা কার ভিতর মিশাইছি? পানির ভিতর, তাই পানিটা হলো আমার দ্রাবক। অর্থাৎ আমি যেখানে দ্রবীভূত করব সেটা হলো দ্রাবক, আর আমি যারা দ্রবীভূত করব সে হলো দ্রব। তো এখানে ধরো এক্সাম্পল একটু আগে আমি বললাম, এখানে লবণ আর পানি, লবণটাকে আমি কি করছি, এখানে পানির ভিতর মিশাইছি, অর্থাৎ যা দ্রবীভূত করছি, লবণ দ্রবীভূত করছি, তাই এটা দ্রব, আর পানির ভিতর মিশাইছি, এটা দ্রাবক। আর এই দ্রব আর দ্রাবক দুইটার মিশ্রণের ফলে আমার যা তৈরি হয়েছে সেটাকে আমরা কি বলি? দ্রবণ। তো আমরা এখান থেকে কি বলতে পারি? দ্রবণের ভর, অর্থাৎ আমি যেটা পাবো এটা কার কার থেকে আসছে? আমার লবণ, বা এটা হলো আমার দ্রবক, আর এটা হলো আমার পানি পানি বা এটা হলো আমার দ্রাবক। অর্থাৎ দ্রবণের নতুন যে দ্রবণটা পাবো এটার ভর হলো আমার যে দ্রব আর দ্রাবক দুইটার ভরের যোগফল। আচ্ছা, এবার আসো, দ্রব ও দ্রাবক চিহ্নিতকরণ কি দ্রব দ্রাবকের পরিমাণের উপর নির্ভর করে? আমাদের একটা মিসকনসেপ্ট আছে। অর্থাৎ আমরা মনে করি যার পরিমাণ কম সেটা হলো দ্রব এবং যার পরিমাণ বেশি সেটা হলো দ্রাবক। অর্থাৎ লবণ আর পানি তুমি যখন মেশাবা তখন লবণের পরিমাণটা সাধারণত কম থাকে, তাই এটাকে বলা হয় দ্রব, এবং পানির পরিমাণটা বেশি থাকে, তাই এটাকে বলা হয় দ্রাবক। এটা আমাদের মিসকনসেপ্ট। অর্থাৎ আমরা পরিমাণ দিয়ে নির্ভর করতেছি, বাট দ্রব আর দ্রাবক চিহ্নিতকরণ কিন্তু পরিমাণের উপর নির্ভর করে না। এই এক্সাম্পলটা দেখলে তোমরা বুঝতে পারবা। ধরো আমি 1 কেজি গ্লুকোজ নিলাম এবং সাথে 500 গ্রাম পানি নিলাম, অর্থাৎ গ্লুকোজের পরিমাণটা বেশি নিলাম। তো তোমার নিয়ম অনুযায়ী কী হইতে পারে? যার পরিমাণ বেশি, গ্লুকোজের পরিমাণ বেশি, তাই এটা হইতে পারে দ্রাবক, এবং পানির পরিমাণটা কম, 500 গ্রাম পানি, তাই এটা হইতে পারে দ্রবক। তোমার কনসেপ্ট অনুযায়ী যে দ্রাবক হলো যার পরিমাণ বেশি আর দ্রব হলো যার পরিমাণ কম। বাট অ্যাকচুয়ালি কি তাই? না, এটা কখনো পরিমাণের উপর নির্ভর করে না। অর্থাৎ আমি দুইটা জিনিস মিশ্রণ করার পর আমি ফাইনালি যে অবস্থাটা পাবো, এটা আমি কোন অবস্থা পাইলাম? পানির অবস্থা।
ফাইনালি যে অবস্থাটা পাবো আমি সেটা হলো আমার দ্রাবক, অর্থাৎ ফাইনালি আমি পাইছি পানি, তাই আমার দ্রাবক হলো পানি, আর অপর যেটা থাকবে সেটা হলো দ্রব, অর্থাৎ এটা পরিমাণের উপর নির্ভর করে না। এবার আসো আমরা বলবো দ্রবণের প্রকারভেদ। তো দ্রবণের প্রকারভেদ বোঝার আগে ধরো আমরা 3টা পাত্র নিলাম, 3টা পাত্রের ভিতরে সবগুলা পাত্রে 1 লিটার করে আমার পানি আছে, এখানেও ধরো 1 লিটার পানি আছে, এখানেও 1 লিটার পানি আছে, এখানেও 1 লিটার পানি আছে। এবং আমি যদি তোমাকে প্রশ্ন করি 1 লিটার পানির ভিতরে সর্বোচ্চ কতটুকু লবণ মিশতে পারে, তুমি কি 10 কেজি লবণ এখানে মিশাইতে পারবা? না। ধরো এখানে 1 লিটার পানির ভিতরে আমি 2 কেজি লবণ সর্বোচ্চ মেশাতে পারবো, 2 কেজি সল্ট সর্বোচ্চ মেশাতে পারবো, এর বেশি আর মিশবে না। কিন্তু এখানে আমি ধরে নিলাম 2 কেজি সর্বোচ্চ মেশাতে পারবো। 2 কেজি থেকে ধরো আমি একটু বেশি দিলাম, অর্থাৎ ধরো 2 কেজি প্লাস আরও ধরো 1 কেজি এক্সট্রা করলাম, এক্সট্রা যোগ করলাম, অর্থাৎ 3 কেজি লবণ এখানে যোগ করলাম। যোগ করার পর কি হবে, এই পাত্রটা 1 লিটার পানি সর্বোচ্চ 2 কেজি লবণ মেশাতে পারে। 2 কেজির পর যে অতিরিক্ত আরও 1 কেজি দিলাম সেটা কি সে মিশবে? না, সেটা পাত্রের তলানিতে এইভাবে কি জমা পড়ে থাকবে এবং এখানে মিশবে না। আর এইখানে দ্বিতীয় পাত্রে কি ছিল, এখানে 2 কেজি লবণ দিয়েছি, সে মিশছে। আবার ধরো প্রথম পাত্রে ধরো 2 কেজি ম্যাক্সিমাম মিশতে পারে, বাট এখানে আমি লবণ দিলাম 1 কেজি। অর্থাৎ 3টা পাত্রের ভিতর যদি আমি পার্থক্য বলি, প্রথম পাত্রে আমার ম্যাক্সিমাম 2 কেজি লবণ মিশতে পারে, বাট এখানে 1 কেজি আছে, অর্থাৎ যতটুকু মিশতে পারে তার থেকে কম আছে, অর্থাৎ অসম্পূর্ণ অবস্থায় আছে। দ্বিতীয় পাত্রে সে সর্বোচ্চ 2 কেজি লবণই মিশতে পারে এখানে, এবং এই 2 কেজি লবণই আছে, অর্থাৎ সম্পূর্ণ অবস্থায় আছে। তাই এই দ্রবণটাকে বলা হয় আমার সম্পৃক্ত দ্রবণ, সম্পৃক্ত দ্রবণ। এবং যে লাস্টের যে পাত্র আছে এখানে সর্বোচ্চ 2 কেজি মিশতে পারে, বাট তার থেকে যদি আমি অতিরিক্ত কিছু দিই সেটা অতিরিক্ত হিসাবেই পাত্রের নিচে জমা থাকবে। এর জন্য এই দ্রবণটাকে বলা হয় অতিপৃক্ত দ্রবণ, অতিপৃক্ত দ্রবণ। তো প্রথম পাত্রে কি আছে, সর্বোচ্চ আমার 2 কেজি মিশতে পারে, 2 কেজির ভিতরে এখানে আমার 1 কেজি আছে, অর্থাৎ অসম্পূর্ণ অবস্থায় আছে, সম্পূর্ণ অবস্থায় নেই। যেহেতু এটা অসম্পূর্ণ অবস্থায় আছে তাই এটাকে বলা হয় অসম্পৃক্ত দ্রবণ। তো আমরা 3টা দ্রবণ পড়লাম, একটা হলো সম্পৃক্ত দ্রবণ। সম্পৃক্ত দ্রবণ মানে কি? সম্পৃক্ত দ্রবণ মানে হলো একটা দ্রাবকে যতটুকু দ্রব মিশতে পারবে, যদি ওই পরিমাণ দ্রবই থাকে তখন সেটাকে বলা হয় সম্পৃক্ত দ্রবণ। আর অসম্পৃক্ত মানে কি, যদি তার থেকে কম থাকে সেটাকে বলা হয় অসম্পৃক্ত। আর অতিপৃক্ত মানে কি, যদি তার থেকে অনেক বেশি থাকে সেটাকে বলা হয় অতিপৃক্ত দ্রবণ। তো এখন আসে, এখানে আমার লেখা আছে যে স্থির তাপমাত্রায় নির্দিষ্ট পরিমাণ দ্রাবক, অর্থাৎ সবগুলা ক্ষেত্রে নির্দিষ্ট পরিমাণ দ্রাবক থাকবে। এখানে আমি 1 লিটার নিচ্ছি, এখানেও 1 লিটার, এখানেও 1 লিটার। যে পরিমাণ দ্রব দ্রবীভূত থাকতে পারে সেই পরিমাণ দ্রবই যদি দ্রবীভূত থাকে তখন সেটাকে বলা হয় সম্পৃক্ত দ্রবণ। অর্থাৎ এখানে 2 কেজি দ্রব দ্রবীভূত থাকতে পারবে, এবং যদি 2 কেজি এটার ভিতর থাকে তখন এটাকে বলা হবে আমার সম্পৃক্ত। আর যদি এর থেকে কম পরিমাণ থাকে, কিছু পরিমাণ কম থাকে, তখন এটাকে বলবো অসম্পৃক্ত। আর যদি এর থেকে অধিক পরিমাণ থাকে বা বেশি থাকে তখন এটাকে বলবো আমরা অতিপৃক্ত দ্রবণ। আর কোন ক্ষেত্রে পাত্রের তলানিতে অদক্ষেপ পড়ে যদি প্রশ্ন করি, অবশ্যই কি আমার যে অতিপৃক্ত দ্রবণটা আছে, অতিপৃক্ত দ্রবণে পাত্রের নিচে আমার কি পড়বে, একটা অদক্ষেপ জমা পড়বে। এতক্ষণ আমরা দ্রবণের প্রকারভেদগুলো পড়ছি, এবার আসো ঘনমাত্রা এবং দ্রাব্যতা, এই দুইটা জিনিস। ঘনমাত্রা মানে কি এটা আমরা সবাই জানি, অর্থাৎ একক আয়তনে দ্রবীভূত পদার্থ। ধরো এখানে আমার 1 লিটার একটা পাত্র আছে, অর্থাৎ একক আয়তন, 1 লিটারে একটা দ্রাবক আছে, যে কোনো কিছু হইতে পারে, পানি হইতে পারে। তো 1 লিটার দ্রাবকে ধরো এখানে আমি 2 মোল যে কোনো একটা পদার্থ মিশাইলাম এবং মিশলো। তার মানে এখানে কি বলতে পারি, এখানে 1 লিটারে 2 মোল আছে, তাই এটার ঘনমাত্রা বলি আমি 2 মোল পার লিটার। এটার দ্বারা কি বোঝায়, যে প্রতি লিটারে 2 মোল দ্রব দ্রবীভূত আছে। ধরো এখানে আমি 5 মোল মেশাইলাম, 5 মোল মেশাইলে এটার ঘনমাত্রা আমার কত হবে, 5 মোল পার লিটার। আবার ধরো এখানে আমি আরেকটু বেশি মেশালাম, 10 মোল মেশালাম, 10 মোল যদি মেশাই তখন এটার ঘনমাত্রা আমার কত হবে, প্রতি লিটারে 10 মোল আছে, অর্থাৎ এটার ঘনমাত্রা আমি বলতে পারি 10 মোল পার লিটার, অর্থাৎ প্রতি লিটারে 10 মোল আছে। এখন 3টা জিনিসের ভিতর পার্থক্য কি, তিনোটাই কিন্তু ঘনমাত্রা। বাট আমি যদি বলি এই পাত্রে আমি ম্যাক্সিমাম 5 মোল মেশাইতে পারবো, 5 মোলের থেকে যদি একটু বেশি মেশাই সেটা পাত্রের নিচে তলানিতে জমা ধরে থাকবে, অর্থাৎ তখন অতিপৃক্ত দ্রবণে পরিণত হয়ে যাবে।
5 মোলের থেকে যদি কম মেশাই তখন এটা অসম্পৃক্ত দ্রবণে পরিণত হয়ে যাবে। এবং এখানে যদি আমি 5 মোল মেশাই, 5 মোল মেশালে এটা ম্যাক্সিমাম, এর থেকে বেশি আর মিশতে পারবে না, অর্থাৎ সর্বোচ্চ পরিমাণে আছে। তখন এই দ্রবণটাকে আমরা কি বলি, একটু আগে শিখছিলাম, সম্পৃক্ত দ্রবণ। এই সম্পৃক্ত দ্রবণের যে ঘনমাত্রা, অর্থাৎ সম্পৃক্ত থাকা অবস্থায় সেটা 1 লিটারে 5 মোল মিশতে পারতেছে, এই সম্পৃক্ত দ্রবণের যে ঘনমাত্রা সেটাকে বলা হয় দ্রাব্যতা। আর বাকি যে ঘনমাত্রাগুলো আছে যে কোনো দ্রবণে, অর্থাৎ যখন আমি 5 মোলের থেকে বেশি মেশাবো তখন এটা অতিরিক্ত দ্রবণ হয়ে যাবে, অর্থাৎ তখন যে ঘনমাত্রা সেটাকে আমরা ঘনমাত্রা বলবো। এবং 5 মোলের থেকে যদি কম মেশাই সেটাকে অসম্পৃক্ত দ্রবণ, এবং এটাকেও তখন আমরা ঘনমাত্রা বলবো। কিন্তু আমরা দ্রাব্যতা বলবো কখন, যখন এখানে ম্যাক্সিমাম 5 মোল দ্রবীভূত থাকতে পারবে, এবং এই 5 মোল যদি থাকে তখন এটাকে কি বলবো আমরা, সম্পৃক্ত দ্রবণ। আর এই সম্পৃক্ত দ্রবণের যে ঘনমাত্রা 5 মোল পার লিটার, এই সম্পৃক্ত দ্রবণের ঘনমাত্রাকে বলা হয় দ্রাব্যতা। তো আমরা এখানে লিখছি ঘনমাত্রা মানে কি, যে কোনো দ্রবণের একক দ্রবের পরিমাণকে ঘনমাত্রা বলা হয়, অর্থাৎ যে কোনো একটা দ্রবণে যাই মেশানো থাকবে সেটাকে কি বলা হয়, ঘনমাত্রা। বাট ওই দ্রবণটা যদি সম্পৃক্ত দ্রবণ থাকে তখন ওই ঘনমাত্রাটাকে কি বলা হবে, আমার দ্রাব্যতা। অর্থাৎ সম্পৃক্ত দ্রবণে প্রতি লিটারে যত মোল থাকে সেটাকে বলা হয় দ্রাব্যতা। অর্থাৎ ঘনমাত্রাটাকেই আমার সম্পৃক্ত দ্রবণের ক্ষেত্রে একটু আদর করে ডাকা হয় দ্রাব্যতা। দ্রাব্যতার ঘনমাত্রা সাধারণত একই জিনিস। দ্রাব্যতাটা কখন বলি, যখন ওই দ্রবণটা সম্পৃক্ত দ্রবণ থাকবে। তো এবার আসো আমরা দ্রাব্যতা প্রকাশের যে 3টা পদ্ধতি আছে, 3টা পদ্ধতি নিয়ে আলোচনা করি। প্রথম পদ্ধতিটা কি, গ্রাম পার 100 গ্রাম একক। সেকেন্ডটা কি, গ্রাম পার লিটার। আর থার্ডটা কি, মোল পার লিটার একক। তো প্রথম পদ্ধতিটা নিয়ে আলোচনা করি, এটা কি গ্রাম পার 100 গ্রাম। অর্থাৎ এখানে কি বলা আছে, নির্দিষ্ট তাপমাত্রা ও চাপে 100 গ্রাম দ্রাবক। অর্থাৎ নির্দিষ্ট তাপমাত্রা ও চাপে, ধরো আমি এখানে 100 গ্রাম দ্রাবক নিলাম, 100 গ্রাম ধরো দ্রাবক, যে কোনো একটা দ্রাবক নিলাম, এবং এটাকে সম্পৃক্ত দ্রবণে প্রস্তুত করতে, অর্থাৎ 100 গ্রাম দ্রাবককে যদি আমি এখানে মিশ্রণ করতে চাই বা একটা দ্রবণ তৈরি করতে চাই, সেখানে ধরো আমি এখানে 50 গ্রাম যে কোনো একটা দ্রবণ যুক্ত করলাম। যুক্ত করলে এখানে সম্পৃক্ত দ্রবণ তৈরি হয়ে গেল। অর্থাৎ এর বেশি, 50 গ্রামের বেশি যদি আমি এখানে কোনো দ্রব দিই সেটা নিচে তলানিতে পড়ে যাবে, অর্থাৎ এখানে সর্বোচ্চ 50 গ্রাম দ্রবই যুক্ত হইতে পারবে। অর্থাৎ নির্দিষ্ট তাপমাত্রা ও চাপে 100 গ্রাম দ্রাবককে সম্পৃক্ত দ্রবণে প্রস্তুত করতে হতো। এমন একটা দ্রবণ তৈরি করবো যেখানে আর কোনো দ্রব যুক্ত করা যাবে না, যুক্ত করলে সেটা নিচের তলানিতে অদক্ষেপ হিসাবে পড়বে। দ্রবণে প্রস্তুত করতে যত গ্রাম দ্রব প্রয়োজন, ধরো আমার এখানে কত গ্রাম দ্রব প্রয়োজন, 50 গ্রাম দ্রব দিলে সেক্ষেত্রে এখানে সম্পৃক্ত দ্রবণ তৈরি করবে। এই 50 গ্রাম দ্রবকেই ওই দ্রবণের দ্রাব্যতা বলা হয়। তো এটার একক কি, 50 গ্রাম ডিভাইডেড বাই আমি কি বলতে পারি, 100 গ্রাম দ্রাবক। 50 গ্রাম দ্রব আছে কিসের ভিতর, 100 গ্রাম দ্রাবকের ভিতর। তো এখান থেকে নর্মালি গ্রাম গ্রাম কাটাকাটি চলে যায়, যদিও এটা কাটাকাটি করা ঠিক না, বাট এটা হলো আমার একটা প্রকাশের পদ্ধতি। তো আমরা এখানে নর্মালি সাধারণত কোনো একক ব্যবহার করি না, বাট এটা অ্যাকচুয়ালি একক ব্যবহার করা উচিত। তো এই যে 50 গ্রাম যে দ্রব প্রয়োজন, এটাকে আমরা সরাসরি এইভাবে লিখি যে 50, অর্থাৎ যেখানে আমি কোনো একক দেখব না, শুধু 50 দেখব, এটা দ্বারা আমি বুঝে নেব যে এখানে 100 গ্রাম দ্রাবকে 50 গ্রাম দ্রব আছে, এটা দ্বারা বুঝে নেব। আচ্ছা, তো এখন প্রশ্ন হলো যে সোডিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা 36 বলতে কি বোঝায়। যেহেতু এটার কোনো একক নাই, তার মানে বুঝতে হবে যে এটা দ্রাব্যতার প্রথম প্রকাশের পদ্ধতিতে আছে, কোনো একক দেওয়া নাই, শুধু 36 দেওয়া আছে। তো সোডিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা 36 বলতে বোঝায় যে নির্দিষ্ট তাপমাত্রা ও চাপে 100 গ্রাম দ্রাবককে, 100 গ্রাম, আমি আবারও বলি 100 গ্রাম দ্রাবককে আমি যদি সম্পৃক্ত দ্রবণে প্রস্তুত করতে চাই তখন আমার কত গ্রাম সোডিয়াম ক্লোরাইড প্রয়োজন, 36 গ্রাম সোডিয়াম ক্লোরাইড প্রয়োজন। অর্থাৎ আমি একটা পাত্রে 100 গ্রাম দ্রাবক নিব, ওইখানে যদি আমি 36 গ্রাম সোডিয়াম ক্লোরাইড যোগ করি তখন এটা সম্পৃক্ত দ্রবণে পরিণত হয়ে যাবে। এর জন্য বলা হয় সোডিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা 36। চলো এবার আমরা একটা প্রশ্ন দেখি, যেখানে বলা আছে যে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 250 গ্রাম সম্পৃক্ত দ্রবণে 50 গ্রাম দ্রব দ্রবীভূত থাকলে ওই দ্রবের দ্রাব্যতা কত। তো এইখানে 250 গ্রাম সম্পৃক্ত দ্রবণ আছে, অর্থাৎ আমার দ্রবণ আছে কত, 250 গ্রাম দ্রবণ, সম্পৃক্ত দ্রবণ আছে। এবং এইখানে 50 গ্রাম দ্রবণে আমার দ্রবযুক্ত আছে কতটুকু, 50 গ্রাম। অর্থাৎ 50 গ্রাম দ্রবণে আমার দ্রব আছে কত, আমার 50 গ্রাম। এখন যদি প্রশ্ন করি এখানে আমার দ্রাবক আছে কত, আমরা কি জানি দ্রব আর দ্রাবক দুইটা যোগ করে তো আমার দ্রবণটা তৈরি হয়েছে। যদি এখানে আমি 50 গ্রাম দ্রব যোগ করি
তাহলে যেহেতু আমার দ্রবণটা 250 গ্রাম এবং এখানে 50 গ্রাম দ্রব আছে, অর্থাৎ এখানে দ্রাবকের পরিমাণ কত? দ্রাবকের পরিমাণ হলো 250 মাইনাস 50 বা 200 গ্রাম। অর্থাৎ আমার যে এখানে 250 গ্রাম দ্রবণ ছিল, এখানে আমার 50 গ্রাম ছিল দ্রব এবং 200 গ্রাম ছিল আমার দ্রাবক। অর্থাৎ এখানে আমার 200 গ্রাম দ্রাবক এবং 50 গ্রাম দ্রব দুইটা মিশ্রিত হয়ে 250 গ্রাম দ্রবণ তৈরি করছে। বলছে এখানে দ্রাব্যতা কত? দ্রাব্যতা বলতে আমরা কি জানি যে 100 গ্রাম দ্রাবকে যত গ্রাম দ্রব দ্রবীভূত আছে। এখান থেকে আমরা কি বলতে পারি যে 200 গ্রাম দ্রাবকে, এখান থেকে আমরা বলতে পারি কি যে 200 গ্রাম দ্রাবকে দ্রব আছে কত গ্রাম? 200 গ্রাম দ্রাবকে দ্রব আছে আমার 50 গ্রাম। আমরা উদ্দীপক দেখে বলতে পারতেছি আর কি। তো এখান থেকে আমরা বলতে পারি কি যে 1 গ্রাম দ্রাবকে দ্রব আছে কত? 50/200 গ্রাম। আর দ্রাব্যতা বলতে কি বোঝায় যে 100 গ্রাম দ্রাবকে কত গ্রাম দ্রব আছে। এখান থেকে কি বলতে পারি যে 100 গ্রাম দ্রাবকে দ্রব আছে, তাহলে কত গ্রাম? 50 × 100 / 200। আমরা যদি এখানে ক্যালকুলেশন করি তাহলে এটা আসবে, অ্যান্সারটা আসবে 25। অর্থাৎ এটা দ্বারা কি বুঝি? 100 গ্রাম দ্রাবকে আমার দ্রব আছে কত? 25 গ্রাম। আর 100 গ্রাম দ্রাবকে যে দ্রব থাকে সেটাকেই তো আমরা বলি কি? দ্রাব্যতা। আচ্ছা, দ্রাব্যতা বের করার সময় সূত্র ব্যবহার করা যায়, বাট সূত্র মনে রাখার দরকার নেই, এত সূত্র মুখস্থ করার দরকার নেই। তুমি জাস্ট এইভাবে সিম্পল ওয়েতে করবা, তোমার অ্যান্সারটা বের হয়ে যাবে। আচ্ছা, তারপরের পদ্ধতিটা আসো, এটা হলো 2 নম্বর পদ্ধতি। একটা হলো গ্রাম পার লিটার। গ্রাম পার লিটার অর্থাৎ আমার এখানে 1 লিটার আগেরটাই কি ছিল? আমার 100 গ্রাম দ্রাবক, কিন্তু পার্থক্যটা হলো এখানে 1 লিটার দ্রবণ, অর্থাৎ সম্পৃক্ত দ্রবণ 1 লিটার। অর্থাৎ এখানে আমার 1 লিটার সম্পৃক্ত দ্রবণ আছে। ধরো আমি এখানে 1 লিটার আমার সম্পৃক্ত দ্রবণ আছে এবং 1 লিটার সম্পৃক্ত দ্রবণ প্রস্তুত করতে, আমি যে 1 লিটার সম্পৃক্ত দ্রবণ প্রস্তুত করলাম, এইখানে আমার দ্রব যোগ করতে হবে। ধরো আমার যত গ্রাম দ্রব যোগ করতে হবে, ধরো আমি এখানে 50 গ্রাম দ্রব যোগ করলাম 1 লিটার সম্পৃক্ত দ্রবণ। আগে কি পড়ছিলাম? দ্রাবক। বাট এখানে কি 1 লিটার সম্পৃক্ত দ্রবণ প্রস্তুত করতে ধরো আমি 50 গ্রাম দ্রব এখানে যোগ করলাম, তাহলে এই 50 গ্রামকে কি বলবো আমি? যে 50 গ্রাম / লিটার, অর্থাৎ 1 লিটারে 50 গ্রাম আছে। এটাকে কি বলা হবে? আমার দ্রাব্যতা। গ্রাম পার লিটার এককে কি বোঝায়? যে 1 লিটার সম্পৃক্ত দ্রবণে কত গ্রাম দ্রব যোগ করছি সেটাকে বলা হয় দ্রাব্যতা। এটা হলো গ্রাম পার লিটার এককে। তো ধরো আমি একটা প্রশ্ন বললাম যে সোডিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা 3.6 গ্রাম পার লিটার দ্বারা কি বোঝায়? এটা দ্বারা বোঝায় গ্রাম পার লিটার দ্বারা বোঝায়, এটা দ্বারা কি আমি বলতে পারি 3.6 গ্রাম / 1 লিটার। অর্থাৎ আমি যদি 1 লিটার সম্পৃক্ত দ্রবণ প্রস্তুত করতে চাই, 1 লিটার সম্পৃক্ত দ্রবণ প্রস্তুত করতে আমার সোডিয়াম ক্লোরাইড কত গ্রাম প্রয়োজন? 3.6 গ্রাম সোডিয়াম ক্লোরাইড প্রয়োজন। অর্থাৎ সোডিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা 3.6 গ্রাম পার লিটার বলতে বোঝায় 1 লিটার সম্পৃক্ত দ্রবণ প্রস্তুত করতে 3.6 গ্রাম সোডিয়াম ক্লোরাইড প্রয়োজন আমার। দ্রাব্যতা প্রকাশের সর্বশেষ পদ্ধতি অর্থাৎ মোল পার লিটার এককটা নিয়ে আলোচনা করি, এবং এই পদ্ধতিটাই আমি সবচেয়ে বেশি ব্যবহার করি। এটা দ্বারা কি বলছে? নির্দিষ্ট তাপমাত্রা ও চাপে, অর্থাৎ তাপমাত্রা ও চাপটা আমার সবসময় ফিক্সড রাখতে হবে 1 লিটার আয়তনের সম্পৃক্ত দ্রবণ প্রস্তুত করতে। অর্থাৎ ধরো আমি এখানে 1 লিটার একটা সম্পৃক্ত দ্রবণ প্রস্তুত করতে, 1 লিটার যদি সম্পৃক্ত দ্রবণ প্রস্তুত করতে চাই, তো এখানে ধরো আমার যত মোল দ্রব প্রয়োজন, অর্থাৎ এখানে ধরো আমি 5 মোল যে কোনো একটা দ্রব দিলে এটা সম্পৃক্ত দ্রবণে পরিণত হয়ে যাবে। অর্থাৎ 5 মোল দিলে এটা সম্পূর্ণভাবে মিশবে। 5 মোলের বেশি যদি আমি একটু বেশি দিই, তখন সেটা নিচে কী হয়ে যাবে? জমা ধরে যাবে। সর্বোচ্চ 5 মোল দিলে এটা কি সম্পৃক্ত দ্রবণে তৈরি হয়ে যাবে। এই যে যত মোল লাগতেছে সেটাকেই কি বলা হয়? দ্রাব্যতা। এবং এটার এককটা কী হবে? প্রতি লিটারে 5 মোল আছে, অর্থাৎ এটা বলতে পারি আমি 5 মোল / লিটার, অর্থাৎ 1 লিটারে আমার 5 মোল আছে সম্পৃক্ত, অর্থাৎ 1 লিটার সম্পৃক্ত দ্রবণে 5 মোল দ্রব আছে। আচ্ছা, আমরা এবার এই প্রশ্নটা দেখি কি বলছে। সোডিয়াম ক্লোরাইডের এখানে হবে দ্রাব্যতা, আর দ্রাব্যতার ইংলিশ কি? সলিউবিলিটি। তো এটার ফার্স্ট লেটার কি? এস। তাই দ্রাব্যতাকে আমার এস দ্বারা প্রকাশ করা, এটা একটু জানা থাকা লাগবে। দ্রাব্যতাকে কি দ্বারা প্রকাশ করা হয়? এস দ্বারা। আচ্ছা, এখানে কি বলছে? সোডিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা 0.56 মোল পার লিটার বলতে কি বোঝায়? এটা দ্বারা বোঝায় হলো 0.56 উপরে হলো মোল পার লিটার, নিচে হলো কত? 1 লিটার সম্পৃক্ত দ্রবণ।
অর্থাৎ সোডিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা 0.56 মোল পার লিটার বলতে বোঝায় আমি সোডিয়াম ক্লোরাইডের 1 লিটার সম্পৃক্ত দ্রবণ প্রস্তুত করতে আমার কত মোল সোডিয়াম ক্লোরাইড প্রয়োজন। 0.56 মোল সোডিয়াম ক্লোরাইড দ্রব প্রয়োজন। আচ্ছা, এখন তোমাদের কাছে আরেকটা প্রশ্ন। তো এ ও বি যৌগের দ্রাব্যতা যথাক্রমে 0.56 মোল পার লিটার, অর্থাৎ এটা হলো এ যৌগের দ্রাব্যতা এবং এটা হলো আমার 0.46 মোল পার লিটার, এটা হলো বি যৌগের দ্রাব্যতা। এখন প্রশ্ন বলছে কে বেশি পানিতে দ্রবণীয়। আচ্ছা, দ্রাব্যতা বলতে কি বোঝায়? 0.56 মোল পার লিটার, এটা দ্বারা বোঝায় যে আমার 1 লিটার সম্পৃক্ত দ্রবণ যদি আমি তৈরি করতে চাই, 1 লিটার সম্পৃক্ত দ্রবণ তৈরি করতে আমার কত মোল এ যৌগ প্রয়োজন? 0.56 মোল এ যৌগ প্রয়োজন। আবার এই ক্ষেত্রে কি বোঝায় যে এইখানে 1 লিটার সম্পৃক্ত দ্রবণ আমার তৈরি করতে আমার কত মোল বি প্রয়োজন? 0.46 মোল বি যৌগ প্রয়োজন। আচ্ছা দেখো, এইখানে আমার 1 লিটার সম্পৃক্ত দ্রবণ তৈরি করতে 0.56 মোল প্রয়োজন, অর্থাৎ 1 লিটার দ্রবণে কতটুকু মিশতে পারতেছে? 0.56 মোল পরিমাণ মিশতে পারতেছে। বাট এইখানে আমার 1 লিটার দ্রবণ তৈরি করতে 0.46 মোল মিশতেছে, অর্থাৎ এখানে কম পরিমাণে মিশতেছে এবং এখানে 1 লিটারের ভিতর অনেক বেশি পরিমাণে মিশতেছে। অর্থাৎ কে বেশি দ্রবণীয়? এ যৌগ, কারণ এখানে অনেক বেশি মোল মিশতেছে এই বি এর তুলনায়। অর্থাৎ কে বেশি পানিতে দ্রবণীয়? এ যৌগ। আচ্ছা, এবার আমরা দ্রাব্যতা সম্পর্কিত কয়েকটা প্রশ্ন সলভ করব। প্রথম প্রশ্নটা কি আছে? কক্ষ তাপমাত্রায় 25 গ্রাম সোডিয়াম ক্লোরাইডের সম্পৃক্ত দ্রবণকে আমি বাষ্পীভূত করে 13.24 গ্রাম শুষ্ক সোডিয়াম ক্লোরাইড পাওয়া গেল। অর্থাৎ এটা যদি আমি চিত্রের মাধ্যমে আগে, ধরো এখানে আমার একটা পাত্র আছে এবং এই পাত্রে আমার 50 গ্রাম সোডিয়াম ক্লোরাইডের সম্পৃক্ত দ্রবণ আছে। আচ্ছা, দ্রবণের ভিতর কে কে থাকে? আমার দ্রব আর কি দ্রাবক। আচ্ছা, আমি যখন এটাকে বাষ্পীভূত করব কীভাবে? ধরো নিচে তাপ দেওয়া হয়েছে বা সামহাও এটা বাষ্পীভূত হয়েছে। বাষ্পীভূত হলে কি হবে? এই দ্রব আর দ্রাবকের ভিতরে দ্রাবক হিসাবে যদি পানি থাকে, পানিটা কি হবে? উপরে বাষ্প হয়ে চলে যাবে আর নিচে তলানিতে কি থাকবে? তলানিতে শুষ্ক অবস্থায় পাওয়া যাবে কি যে দ্রবটা আছে, সেই দ্রবটাকে নিচে পাওয়া যাবে এবং এটার পরিমাণ দেওয়া আছে আমার কত? 13.24 গ্রাম শুষ্ক সোডিয়াম ক্লোরাইড। অর্থাৎ আমি যদি এটা একটু রিভিউ করি, অর্থাৎ আমার পাত্রে ছিল 50 গ্রাম সম্পৃক্ত দ্রবণ, এটা বাষ্পীভূত হয়ে উপরে দ্রাবকটা চলে গেছে, বাষ্প হয়ে চলে গেছে এবং নিচে আমার যে শুষ্ক দ্রবটা জমা থাকবে সেই শুষ্ক দ্রবের পরিমাণ দেওয়া আছে 13.24 গ্রাম শুষ্ক সোডিয়াম ক্লোরাইড। এই কথাটাই আমার এখানে উদ্দীপকে বলছে। আচ্ছা, এবার আসি আমরা প্রথম প্রশ্নে। প্রথম প্রশ্নটা কি বলছে? দ্রাব্যতা বা সলিউবিলিটি, আর এটাকে সংক্ষেপে কী দ্বারা প্রকাশ করে? অ্যাস দ্বারা। দ্রাব্যতা কত? আচ্ছা, এইখান থেকে আমি কি বলতে পারতেছি? এখানে আমি বলতে পারতেছি আমার এখানে দ্রবণ ছিল কত? 50 গ্রাম ছিল আমার সম্পৃক্ত দ্রবণ। আচ্ছা, দ্রবণের ভিতর আমার কি থাকে? আমার দ্রব থাকে, আরেকটা কি থাকে? আমার দ্রাবক থাকে। এই দুইটা জিনিস থাকে। আচ্ছা, একটা হলো দ্রব থাকে দ্রবণের ভিতর, আরেকটা হলো দ্রাবক থাকে। 50 গ্রাম সম্পৃক্ত দ্রবণ ছিল, ঠিক আছে। এটাকে আমি যখন বাষ্পীভূত করছি, বাষ্পীভূত করার পর আমি এখানে শুষ্ক অবস্থায় পাইছি 13.24 গ্রাম সোডিয়াম ক্লোরাইড। অর্থাৎ এটা হলো আমার দ্রবের পরিমাণ। 13.24 গ্রাম আমার কি আছে? দ্রব আছে। তাহলে দ্রাবক কত? আমার টোটাল সম্পৃক্ত দ্রবণটা ছিল 50 গ্রাম, এখানে দ্রব হলো 13.26 গ্রাম। তাহলে দ্রাবক কত হবে? আমার যে দ্রবণটা ছিল 50 মাইনাস এখান থেকে যদি আমি দ্রবের পরিমাণটা বাদ দিলেই আমি তো কিসের পরিমাণ পেয়ে যাব? দ্রাবকের পরিমাণ। এবং আমি যদি 50 থেকে 13.24 মাইনাস করি তাহলে আমি পাবো 36.76 গ্রাম। অর্থাৎ আমি যদি একটু সামারি করি, আমার এইখানে ধরো একটা পাত্র ছিল, পাত্রতে আমার 50 গ্রাম সম্পৃক্ত দ্রবণ ছিল, দ্রবণের ভিতর আমার এটা বাষ্পীভূত করলে এখান থেকে 36.76 গ্রাম বাষ্প হয়ে চলে যাবে। আর পাত্রের নিচে দ্রব হিসাবে আমার জমা আছে কত গ্রাম? 13.24 গ্রাম শুষ্ক অবস্থায় নিচে জমা আছে। এখন আমাকে বলছে দ্রাব্যতা কত। এখন প্রশ্ন হলো দ্রাব্যতার তো আমার 3টা একক আছে, একটা হলো গ্রাম পার গ্রাম একক, আরেকটা ছিল গ্রাম পার লিটার একক এবং আরেকটা ছিল মোল পার লিটার একক। এখন আমার প্রশ্ন হলো আমি কোন এককের দ্রাব্যতাটা বের করব। এটা বের করব কিভাবে? দেখো, এইখানে আমার দ্রবণের পরিমাণটা কিসে দেওয়া আছে? গ্রামে দেওয়া আছে
এবং দ্রবের পরিমাণটা কি গ্রামে দেওয়া আছে, তাই এই ক্ষেত্রে আমি যদি গ্রাম পার গ্রাম এককে বের করি তাহলে আমার সুবিধা হবে। তো এর জন্য আমি এখানে গ্রাম পার গ্রাম এককে বের করব। কেন বের করব? কারণ আমার দ্রবণের পরিমাণটাও দেওয়া আছে গ্রামে আর দ্রবের পরিমাণটাও দেওয়া আছে গ্রামে। যদি এমন হতো আমার দ্রবণের পরিমাণটা দেওয়া ছিল লিটারে এবং দ্রবের পরিমাণটা দেওয়া ছিল গ্রামে, তখন আমি বের করতাম কি গ্রাম পার লিটার এককে। বাট এখানে আমার দ্রবণের পরিমাণটা দেওয়া আছে গ্রামে, দ্রবের পরিমাণটা দেওয়া আছে গ্রামে, তাই অর্থাৎ আমি এখানে প্রথম পদ্ধতিটা ব্যবহার করব, অর্থাৎ গ্রাম পার গ্রাম এককে বের করব। আচ্ছা, গ্রাম পার গ্রাম এককে আমরা কি পড়ছিলাম? আমরা জাস্ট একটু যদি রিকল করি, গ্রাম পার গ্রাম এককের দ্রাব্যতার সংখ্যাটা ছিল যে 100 গ্রাম দ্রাবকে যত গ্রাম দ্রব থাকে, 100 গ্রাম দ্রাবকে যত গ্রাম দ্রব থাকে। তো এই সিনারি অনুযায়ী এখানে আমরা কি বলতে পারতেছি? এখানে আমরা বলতে পারতেছি যে 13 পয়েন্ট, এই যে নিচে 13.76 গ্রাম যে দ্রাবক আছে, এই 13.76 গ্রাম দ্রাবকে দ্রব আছে কত? আমার 13.24 গ্রাম। অর্থাৎ এই লাইনটা আমি একটু লিখি যে প্রশ্নমতে বা উদ্দীপক অনুসারে আমি কি বলতে পারি, আমার 30.76 গ্রাম দ্রাবকে দ্রব আছে কত গ্রাম? দ্রব আছে আমার হলো 13.24 গ্রাম দ্রব আছে। অর্থাৎ আমি এখান থেকে বলতে পারি যে আমার 1 গ্রাম দ্রাবকে দ্রব আছে 13.24 ডিভাইডেড বাই 36.76 গ্রাম দ্রব। আর দ্রাব্যতার সংজ্ঞা অনুসারে আমরা কী পড়ছিলাম যে 100 গ্রাম দ্রাবকে যত গ্রাম দ্রব থাকে, এখান থেকে কি বলতে পারি যে 100 গ্রাম দ্রাবকে আমার দ্রব আছে 13.26 ইন্টু 100 ডিভাইডেড বাই 36.76 গ্রাম দ্রব আছে। আচ্ছা, এখন এটা জাস্ট আমরা যদি সিম্পলি ক্যালকুলেশন করি তাহলে আমাদের অ্যান্সারটা আসবে এখানে 36। অর্থাৎ এটা দ্রাব্যতাটা কত? 36 গ্রাম ডিভাইডেড বাই কত গ্রামের ভিতর ক্যালকুলেশন করছি আমরা? 100 গ্রাম দ্রাবক। অর্থাৎ এখানে বলতে পারি যে 100 গ্রাম দ্রাবকের ভিতর 36 গ্রাম শুষ্ক সোডিয়াম ক্লোরাইড থাকে। আর আমরা দ্রাব্যতা বলতে কি জানি যে 100 গ্রাম দ্রাবকে যত গ্রাম দ্রব থাকে। এখন আমরা ক্যালকুলেশন করে কি পেলাম যে 100 গ্রাম দ্রাবকে 36 গ্রাম থাকে। অর্থাৎ এখানে দ্রাব্যতা S ইজ ইকুয়াল টু 36। এটা হলো অ্যান্সার। আচ্ছা, আমাদের সেকেন্ড প্রশ্নটা কি বলছে? সেকেন্ড প্রশ্নটা বলছে উক্ত দ্রাব্যতার মান দ্বারা কি বোঝায়? উক্ত দ্রাব্যতার আমরা কত পাইছি? 36। এটা দ্বারা কি বোঝায়? এটা দ্বারা ওই যে আগের মতোই আমরা পড়ছিলাম, এটা কোন এককে পাইছি আমি? গ্রাম পার 100 গ্রাম দ্রাবক এককে। তো 36 গ্রাম পার 100 গ্রাম এই দ্রাব্যতা দ্বারা বোঝায় যে আমার 100 গ্রাম দ্রাবককে আমি যদি সম্পৃক্ত দ্রবণ তৈরি করতে চাই তখন আমার 36 গ্রাম শুষ্ক সোডিয়াম ক্লোরাইড প্রয়োজন হবে। আচ্ছা আচ্ছা, এবার আসো আমরা এই প্রবলেমটারই 3 নম্বর প্রশ্নটা সলভ করি। কি বলছে যে উক্ত দ্রবণের 1 কেজি সম্পৃক্ত দ্রবণ প্রস্তুত করতে কত গ্রাম সোডিয়াম ক্লোরাইড লবণ এবং কত গ্রাম দ্রাবক বা পানি লাগবে? এবং আমার প্রশ্নটা কী ছিল যে কক্ষ তাপমাত্রায় 50 গ্রামের সম্পৃক্ত দ্রবণের বাষ্পীভূত করে 13.24 গ্রাম শুষ্ক সোডিয়াম ক্লোরাইড পাওয়া গেছে। আচ্ছা, তো এইখান থেকে আমি কি বলতে পারি যে আমার 50 গ্রাম সোডিয়াম ক্লোরাইডের সম্পৃক্ত দ্রবণ তৈরি করতে 50 গ্রাম সোডিয়াম ক্লোরাইডের সম্পৃক্ত দ্রবণ তৈরি করতে আমার শুষ্ক সোডিয়াম ক্লোরাইড বা লবণ লাগছে কতটুকু? সোডিয়াম ক্লোরাইড বা লবণ লাগছে আমার 13.24 গ্রাম, কারণ এইখান থেকে আমি পাইছি এটার বাষ্পীভূত করে এত গ্রাম লবণ পাওয়া গেছে। অর্থাৎ আমি 50 গ্রাম সম্পৃক্ত দ্রবণ যখন তৈরি করছি তখন 13.24 গ্রাম সোডিয়াম ক্লোরাইড লবণ ব্যবহার করছি। এর জন্য এটা যখন বাষ্পীভূত করছি তখন এটা নিচে আমার তলানিতে পাওয়া গেছে। তো এইখান থেকে বলতে পারি যে 50 গ্রাম সোডিয়াম ক্লোরাইডের সম্পৃক্ত দ্রবণ তৈরি করতে সোডিয়াম ক্লোরাইড প্রয়োজন আমার 13.24 গ্রাম। সুতরাং আমার 1 গ্রাম সোডিয়াম ক্লোরাইডের সম্পৃক্ত দ্রবণ তৈরি করতে লবণ প্রয়োজন 13.24 ডিভাইডেড বাই 50 গ্রাম। আচ্ছা, তারপরে আমার কত গ্রাম সম্পৃক্ত দ্রবণ তৈরি করতে বলছে? 1 কেজি। 1 কেজি মানে কত? 1 কেজি মানে হলো আমার 1000 গ্রাম। অর্থাৎ এভাবে আমি সিম্পলি বের করব যে 1000 গ্রাম সম্পৃক্ত দ্রবণ প্রস্তুত করতে আমার কতটুকু লবণ প্রয়োজন? 13.24 ইন্টু এটার সাথে কী হবে? 1000টা গুণ হবে ডিভাইডেড বাই 50, জাস্ট ঐকিক নিয়ম।
তো এটা যদি আমরা জাস্ট ক্যালকুলেশন করি তখন আমার অ্যান্সারটা বের হবে 264.8 গ্রাম। অর্থাৎ আমি যদি 1 কেজি সম্পৃক্ত দ্রবণ তৈরি করতে চাই তখন আমার সোডিয়াম ক্লোরাইড বা শুষ্ক সোডিয়াম ক্লোরাইড প্রয়োজন এত গ্রাম। এটা হলো আমার প্রথম প্রশ্ন ছিল যে কত গ্রাম লবণ প্রয়োজন। এখন যদি দ্বিতীয় প্রশ্ন বলে যে কত গ্রাম পানি লাগবে, এটা জাস্ট আমরা দুইভাবে করতে পারি। যেহেতু আমার দ্রবণের পরিমাণটা কত ছিল 1000 গ্রাম, 1 কেজি 1000 গ্রাম, এবং এখানে আমি দ্রব্য ব্যবহার করছি কত 264.8 গ্রাম। সুতরাং এখানে আমার দ্রাবক বা পানি কত হবে, দ্রাবক বা পানি কত হবে। টোটাল আমার দ্রবণ ছিল 1000 গ্রাম। এই 1000 গ্রাম থেকে আমি জাস্ট দ্রবের পরিমাণটা যদি বাদ দিই, 264.8 গ্রাম যদি বাদ দিলে আমার অ্যান্সারটা কত আসবে 735.2 গ্রাম আমার দ্রাবক বা পানি প্রয়োজন। আচ্ছা, কেউ যদি ভাবো যে আমি এইভাবে করব না, আর একটু বড় করে করব, বড় করে করলে কিভাবে করা যায়? ধরো আমি এইভাবে বলতে পারি যে আমার যেহেতু আগে ছিল 50 গ্রাম দ্রবণে, আমার দ্রব ছিল কত গ্রাম 13.24 গ্রাম, আর এখানে আমার দ্রাবক ছিল কত গ্রাম 50 থেকে জাস্ট এটা মাইনাস করলে আমি দ্রাবকটা পাবো হলো 36.76 গ্রাম। তো এখান থেকে আমি কি বলতে পারি যে আমার 50 গ্রাম দ্রবণ তৈরি করতে দ্রাবক প্রয়োজন, কত গ্রাম দ্রাবক প্রয়োজন আমার 36.76 গ্রাম দ্রাবক বা পানি প্রয়োজন। সুতরাং 1 গ্রাম দ্রবণ তৈরি করতে কত গ্রাম দ্রাবক প্রয়োজন 36.76 ডিভাইডেড বাই 50 গ্রাম দ্রাবক প্রয়োজন। সুতরাং যদি বলি আমার যেহেতু 1 কেজি দ্রবণ তৈরি করতে বলছে বা 1000 গ্রাম দ্রাবক তৈরি করতে পানি কতটুকু প্রয়োজন বা দ্রাবক কতটুকু প্রয়োজন 36.76 ইন্টু 1000 ডিভাইডেড বাই 50 গ্রাম। এইভাবেও ক্যালকুলেশন করলে তোমার অ্যান্সারটা আসবে হলো তোমার 735.2 গ্রাম। জাস্ট ঐকিক নিয়ম, এত গ্রাম দ্রাবক প্রয়োজন, এগুলো ঐকিক নিয়মের অঙ্ক। আচ্ছা, তুমি এইভাবেও করতে পারো, অথবা সরাসরি এই যে আগে যেভাবে বের করলাম যে 1000 দ্রবণের পরিমাণ ছিল, এখান থেকে দ্রবের পরিমাণটা বাদ দিলেই বের হয়ে যাবে, দুইভাবে করতে পারো। আচ্ছা, সুতরাং আমি সামারি হিসাবে কি বলতে পারি, আমি যদি 1000 গ্রাম বা 1 কেজি দ্রবণ তৈরি করতে চাই, সেখানে আমার একটু আগে কী বের করলাম 264.8 গ্রাম দ্রব যোগ করব, প্লাস দ্রাবক হিসাবে যোগ করব কত 735.2 গ্রাম দ্রাবক বা পানি যোগ করব। আর এখানে দ্রব হিসাবে এটা কি যোগ করব, সোডিয়াম ক্লোরাইড, শুষ্ক সোডিয়াম ক্লোরাইড। এই দুটো যোগ করলেই আমি 1000 গ্রাম দ্রবণ পাবো, সম্পৃক্ত দ্রবণ। আচ্ছা, এবার আসলে আমরা সেকেন্ড প্রশ্নটা দেখি, কনসেপ্ট ক্লিয়ারিংয়ের সেকেন্ড প্রশ্ন। কক্ষ তাপমাত্রায় আমার 750 ml সোডিয়াম ক্লোরাইডের সম্পৃক্ত দ্রবণ দেওয়া আছে, এবং এইখানে আমি 200 গ্রাম সোডিয়াম ক্লোরাইড পেলাম, অর্থাৎ এটা শুষ্ক করে বা যে কোনোভাবে আমি এখানে 200 গ্রাম সোডিয়াম ক্লোরাইড আছে। আচ্ছা, প্রথম প্রশ্নটা কি বলছে যে দ্রাব্যতা কত। এখন দ্রাব্যতার আমরা 3টা একক জানি, একটা হলো গ্রাম পার গ্রাম, মোল পার লিটার, গ্রাম পার লিটার। এখন প্রশ্ন হলো আমি এটা কোন এককে বের করব। দেখো আমার দ্রবণের পরিমাণটা কোন এককে দেওয়া আছে, মিলিলিটার। মিলিলিটার থেকে আমরা কি পাবো, লিটার পাবো। এবং দ্রবের পরিমাণটা আমার কোন এককে দেওয়া আছে, গ্রাম এককে দেওয়া আছে। অর্থাৎ এখানে যে দ্রাব্যতাটা আমি পাবো সেটা আমি কোন এককে পাবো, গ্রাম আর লিটার। এই দুটার ভিতর সম্পর্ক কি, গ্রাম পার লিটার। অর্থাৎ এখানে যে আমি দ্রাব্যতাটা বের করব সেটা গ্রাম পার লিটার এককে যদি বের করি, এটা আমার জন্য সহজ হবে। আগের মেতে আমরা কি এককে বের করতাম, গ্রাম পার গ্রাম এককে বের করছি। কারণ কি, ওইখানে আমার দ্রবণের পরিমাণটাও গ্রামে দেওয়া ছিল, দ্রবের পরিমাণটাও গ্রামে দেওয়া ছিল। বাট এই মেতে আমার দ্রবণের পরিমাণটা লিটারে দেওয়া আছে বা মিলিলিটারে দেওয়া আছে, এবং দ্রবের পরিমাণটা গ্রামে দেওয়া আছে। তাই এইখানে আমি দ্রাব্যতাটা বের করব গ্রাম পার লিটার এককে। আচ্ছা, এখানে আমার কি দেওয়া আছে, এখানে আমার দেওয়া আছে যে 750 ml সম্পৃক্ত দ্রবণে, 750 ml সম্পৃক্ত দ্রবণে আমার দ্রব কত গ্রাম আছে, দ্রব আছে 200 গ্রাম সোডিয়াম ক্লোরাইড আছে, বা এই পরিমাণ দ্রব আছে। আচ্ছা, গ্রাম পার লিটার
দ্রাব্যতার এককে আমরা দ্রাব্যতার সংখ্যাটা কি পড়ছিলাম যে 1 লিটার সম্পৃক্ত দ্রবণে যত গ্রাম দ্রব থাকবে, অর্থাৎ 1 লিটার সম্পৃক্ত দ্রবণ, 1 লিটার মানে আমার কত কত মিলিলিটার, 1000 মিলিলিটার। অর্থাৎ আমি এখান থেকে কি বের করব যে 750 মিলিলিটার সম্পৃক্ত দ্রবণের দ্রব আছে কত আমার 200 গ্রাম। সুতরাং 1 মিলিলিটার সম্পৃক্ত দ্রবণে আমার দ্রব আছে কত গ্রাম, 200 ডিভাইডেড বাই 750 গ্রাম। সুতরাং আমি কত গ্রামের জন্য বের করব, দ্রাব্যতার সংখ্যা অনুযায়ী দ্রাব্যতার সংখ্যা ছিল 1 লিটার, 1 লিটার বা 1000, 1 লিটারে কত মিলিলিটার, 1000 মিলিলিটার সম্পৃক্ত দ্রবণে কত গ্রাম দ্রব প্রয়োজন, 200 ইন্টু 1000 ডিভাইডেড বাই 750 গ্রাম সোডিয়াম ক্লোরাইড প্রয়োজন। আচ্ছা, এটা যদি জাস্ট আমি ক্যালকুলেশন করি তখন আমার অ্যান্সারটা আসবে 266.6 গ্রাম পার লিটার। অর্থাৎ এটা দ্রাব্যতা আমার S ইকুয়াল টু কত আসবে, 266.6 গ্রাম পার লিটার। আচ্ছা, আমার সেকেন্ড প্রশ্নটা কি বলছে, উক্ত দ্রাব্যতার মান দ্বারা কি বোঝায়। আমার দ্রাব্যতার মানটা কত বের হয়েছে, 266.6 গ্রাম পার লিটার। তো এটা দ্বারা কি বোঝায়, এটা দ্বারা বোঝায় যে 1 লিটার সম্পৃক্ত দ্রবণ প্রস্তুত করতে আমার 266.6 গ্রাম সোডিয়াম ক্লোরাইড প্রয়োজন। এবার আসো আমরা 3 নম্বর প্রশ্নটা সলভ করি। 3 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে যে উক্ত দ্রাব্যতাকে মোল পার লিটার এককে প্রকাশ করো। আচ্ছা, আমরা যে এককটা পাইছি দ্রাব্যতার একক, এটা কি ছিল আমার গ্রাম পার লিটার। তো আচ্ছা, আমরা যে দ্রাব্যতাটা পাইছিলাম সেটা কত ছিল, S ইকুয়াল টু 266.66 গ্রাম পার লিটার, এবং এটাকে আমার কিসে কনভার্ট করতে বলছে, মোল পার লিটার এককে দ্রাব্যতা প্রকাশ করতে বলছে। আচ্ছা, আমরা যেটা পেয়েছি সেটা হলো S ইকুয়াল টু 266 গ্রাম পার লিটার, অর্থাৎ এই জিনিসটাকে আমি এইভাবে লিখতে পারি না, 266.66 গ্রাম ডিভাইডেড বাই 1 লিটার, অর্থাৎ 1 লিটারে 226.66 গ্রাম দ্রব আছে। আচ্ছা, তো এখন প্রশ্ন হলো এটাকে আমার কিসে কনভার্ট করতে বলছে, মোল পার লিটার, অর্থাৎ এই জিনিসটাকে আমার কনভার্ট করে নিতে হবে, উপরে থাকবে আমার মোল এবং নিচে থাকবে আমার লিটার, 1 লিটার। তার মানে আমার গ্রামটাকে এখন কনভার্ট করতে হবে কি, মোলে। গ্রামটাকে যদি আমি কোনোভাবে মোলে কনভার্ট করতে পারি তখন আমি মোল পার লিটার পাবো। আচ্ছা, গ্রামটাকে যেহেতু মোলে কনভার্ট করতে হবে, আমরা হয়তো মোলের এই সূত্রটা পড়ছি, মোল N ইকুয়াল টু W বাই M। W মানে হলো ভর এবং আমার যে M, এই M মানে হলো আণবিক ভর। অর্থাৎ আমি যদি জাস্ট ভরটাকে আণবিক ভর দিয়ে ভাগ দিই তখন আমি মোল পেয়ে যাব। এখানে আমার কত গ্রাম ভর দেওয়া আছে, 266.66 গ্রাম ভর দেওয়া আছে, এবং এটা কার ভর দেওয়া আছে, আমার সোডিয়াম ক্লোরাইডের। এখন আমার সোডিয়াম ক্লোরাইডের আণবিক ভর বের করতে হবে। সোডিয়াম ক্লোরাইডের আণবিক ভর কত, সোডিয়ামের ভর হলো 23 আর ক্লোরিনের 35.5, অর্থাৎ সোডিয়াম ক্লোরাইডের আণবিক ভর হলো 58.5 গ্রাম। অর্থাৎ আমার এখানে ভর আছে 266.66 গ্রাম ভর আছে, এবং এই ভরটাকে আমি জাস্ট আণবিক ভর দ্বারা যদি ভাগ দিই, সোডিয়াম ক্লোরাইডের আণবিক ভর কত পেলাম, 58.5 গ্রাম। এটা দিয়ে যদি ভাগ দিই তখন আমি কিসে পাবো, মোল পাবো। তো এটা যদি আমি ভাগ দিই, ভাগ দিলে আমার অ্যান্সারটা আসবে 4.558 মোল। এখন আমি কিসে কনভার্ট করে ফেললাম, গ্রাম থেকে মোলে কনভার্ট করে ফেললাম। জাস্ট এই যে এত গ্রাম, এই গ্রামের জায়গায় আমি কত লিখবো, 4.558 মোল। তো নিচের লাইনে কি লিখতে পারি যে 4.558 মোল পার লিটার। এটা হলো আমার দ্রাব্যতার মোল পার লিটার এককে প্রকাশ করলাম। এখানে কিচ্ছু করি নাই, জাস্ট যেটা দেওয়া আছে সেটা লিখছি। এখানে উপরে যে গ্রামটা আছে আমার টার্গেট হলো গ্রামটাকে মোলে কনভার্ট করব। এর জন্য যে গ্রাম বা ভরের পরিমাণটা দেওয়া ছিল সেটাকে জাস্ট তার আণবিক ভর দিয়ে ভাগ দিচ্ছে, আণবিক ভর দিয়ে ভাগ দিলে সেটা মোলে কনভার্ট হয়। দেন নেক্সট লাইনে এই গ্রামটাকে আমি জাস্ট মোলে লিখে দিছি, শেষ। এটা হলো গ্রাম পার লিটার থেকে মোল পার লিটার এককে প্রকাশ।
আচ্ছা, এবার আমরা দেখি 4 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্নটা কি বলছে যে উক্ত দ্রবণের 5 লিটার সম্পৃক্ত দ্রবণ প্রস্তুত করতে কত গ্রাম সোডিয়াম ক্লোরাইড লাগবে। আচ্ছা, এখানে উদ্দীপক অনুযায়ী কি দেখতেছি আমি যে 750 মিলিলিটার সম্পৃক্ত দ্রবণ প্রস্তুত করতে আমার সোডিয়াম ক্লোরাইড লাগতেছে কত গ্রাম, 200 গ্রাম। আচ্ছা, আমি এই লাইনটা জাস্ট লিখি আগে যে 750 ml সম্পৃক্ত দ্রবণ প্রস্তুত করতে আমার সোডিয়াম ক্লোরাইড লাগে 200 গ্রাম সোডিয়াম ক্লোরাইড লাগবে। সুতরাং আমার কত লিটার সম্পৃক্ত দ্রবণ তৈরি করতে বলছে, 5 লিটার। 5 লিটার মানে কত মিলিলিটার, 5-এর সাথে জাস্ট 1000 গুণ দিলে 5000 মিলিলিটার। অর্থাৎ এখান থেকে আমি কি বলতে পারি যে 1 মিলিলিটার সম্পৃক্ত দ্রবণ প্রস্তুত করতে সোডিয়াম ক্লোরাইড লাগবে কত, 200 ডিভাইডেড বাই 750 গ্রাম। আমার কত লিটার তৈরি করতে বলছে, 5 লিটার। 5 লিটার মানে কত, 5000 মিলিলিটার। অর্থাৎ 5000 মিলিলিটার সম্পৃক্ত দ্রবণ প্রস্তুত করতে সোডিয়াম ক্লোরাইড লাগবে 200 ইন্টু 5000 ডিভাইড বাই 750 গ্রাম। এটা যদি আমরা ক্যালকুলেশন করি তখন আমার অ্যান্সারটা আসবে 1333.33 গ্রাম সোডিয়াম ক্লোরাইড প্রয়োজন। এটাই হলো আমার অ্যান্সার। আচ্ছা, এটা আবার অন্যভাবেও বের করা যায়। ধরো আমার আরেকটা প্রশ্ন, ধরো এরকম একটা প্রশ্ন দিয়ে দিল যে সোডিয়াম ক্লোরাইডের দ্রবণের দ্রাব্যতা অ্যাস আমরা কত পেয়েছিলাম, 266.66 গ্রাম পার লিটার। অর্থাৎ ধরো আমার প্রশ্নে দেওয়া আছে যে সোডিয়াম ক্লোরাইড দ্রবণের দ্রাব্যতা এত, তাহলে যদি প্রশ্ন করে যে 5 লিটার সম্পৃক্ত দ্রবণ তৈরি করতে কত গ্রাম সোডিয়াম ক্লোরাইড লাগবে, তো এই যে দ্রাব্যতাটা যে দেওয়া আছে এইখান থেকে আমি কি বলতে পারি যে 1 লিটার সম্পৃক্ত দ্রবণ তৈরি করতে আমার সোডিয়াম ক্লোরাইড লাগে কত গ্রাম, 266.66 গ্রাম। সুতরাং আমার কত লিটার সম্পৃক্ত দ্রবণ তৈরি করতে বলছে, 5 লিটার। সুতরাং 5 লিটার সম্পৃক্ত দ্রবণ তৈরি করতে লবণ কত প্রয়োজন হবে, জাস্ট 266.6 এর সাথে 5 মাল্টিপ্লাই করব গ্রাম। সুতরাং এটা অ্যান্সার হবে কত, 1333.33 গ্রাম সোডিয়াম ক্লোরাইড। এটা দুইভাবে প্রশ্নটা করতে পারে। অনেক সময় তোমার দ্রাব্যতার মান দেওয়া থাকবে এবং বলবে যে কত গ্রাম প্রয়োজন, অনেক সময় এভাবে বেরও করতে হইতে পারে। আশা করি বুঝতে পারছো। আচ্ছা, এবার আসো আমাদের লাস্ট প্রশ্নে, কনসেপ্ট ক্লিয়ারিং কোয়েশ্চেন 3। তো এই দ্রাব্যতা টপিক থেকে যত সিকিউ আসে তার ম্যাক্সিমামই এই টাইপটা থেকেই আসে। তো আসো এটা আমরা ভালো করে বোঝার চেষ্টা করি। এখানে আমার দুইটা জিনিস দেওয়া আছে, একটা হলো আমার গ্রাফ দেওয়া আছে এবং আরেকটা পাত্র দেওয়া আছে, এ পাত্র। এবং এখানে কি দেওয়া আছে যে এ পাত্রে 250 গ্রাম সোডিয়াম ক্লোরাইডের সম্পৃক্ত দ্রবণ আছে, আর এখানে গ্রাফ দেওয়া আছে। আসো আমরা গ্রাফটাকে তথ্যে কনভার্ট করে দিই। দেখো এখানে গ্রাফ দেখে আমরা কি বলতে পারতেছি, এখানে কত 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যখন আমার ছিল তখন আমার এই উপরের দিক বরাবর কি আছে, দ্রাব্যতা গ্রাম পার 100 গ্রাম একক। যখন আমার টেম্পারেচার ছিল 25 ডিগ্রি সেলসিয়াস তখন এই গ্রাফ দেখে আমি কি বলতে পারি, তখন আর দ্রাব্যতাটা কত, 40। যখন আমার টেম্পারেচারটা করছি 50 ডিগ্রি সেলসিয়াস তখন আমার দ্রাব্যতাটা কত হয়েছে, এখান থেকে আমি বলতে পারি তখন আমার দ্রাব্যতাটা ছিল 60। অর্থাৎ এখানে হলো আমার 40 এবং এখানে হলো আমার 60 গ্রাম পার 100 গ্রাম একক। আমি জাস্ট এটা ছকে কনভার্ট করে নিলাম। অর্থাৎ 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমার দ্রাব্যতাটা হলো 40 আর 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমার দ্রাব্যতাটা হলো 60। আমি জাস্ট এটাকে তথ্যে কনভার্ট করে দিলাম গ্রাফটাকে। এখন আমার এই গ্রাফটার প্রয়োজন নেই। আচ্ছা, এবার আসো আমাদের প্রথম প্রশ্নটা কি বলছে যে এ পাত্রের দ্রবণকে, অর্থাৎ এ পাত্রে আমার কি আছে, 250 গ্রাম পটাশিয়াম ক্লোরাইডের দ্রবণ আছে। এই 250 গ্রাম পটাশিয়াম ক্লোরাইড দ্রবণকে আমি 50 ডিগ্রি সেলসিয়াস থেকে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শীতল করলে কত গ্রাম পটাশিয়াম ক্লোরাইড কেলাসিত হবে বা দ্রবণ থেকে বের হয়ে যাবে। কেলাসিত হবে কেন বা দ্রবণ থেকে বের হয়ে যাবে কেন, এটা আমরা পরে দেখতেছি। মানে আমার মেন প্রশ্নটা হলো যে এ পাত্রে 250 গ্রাম পটাশিয়াম ক্লোরাইডের দ্রবণ আছে, এটাকে আমি 50 ডিগ্রি সেলসিয়াস থেকে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শীতল করে ফেলবো। করলে এখান থেকে কতটুকু পটাশিয়াম ক্লোরাইড বের হয়ে যাবে এটা আমার বের করতে হবে। কেন বের হয়ে যায় এটা পরে দেখতেছি। এটা হলো আমার প্রথম প্রশ্ন, এটা অনেকগুলো বোর্ডে আসছে। সেকেন্ড প্রশ্ন কি বলছে আমার যে এ পাত্রের দ্রবণকে 25 ডিগ্রি থেকে 50 ডিগ্রিতে উত্তপ্ত করলে কত গ্রাম অতিরিক্ত পটাশিয়াম ক্লোরাইড যোগ করতে হবে। তো আমরা প্রথম প্রশ্নটা আসলে দেখি।
প্রথম প্রশ্ন কি বলছে যে 50 ডিগ্রি সেলসিয়াস থেকে আমি 25 ডিগ্রি সেলসিয়াসে শীতল করব। আসলে এবার আমরা সলভে যাই। তো উদ্দীপক অনুসারে আমি কি বলতে পারি যে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমার দ্রাব্যতা কত দেওয়া আছে? 60। আচ্ছা, দ্রাব্যতা 60 এবং এটার একক কি? গ্রাম পার 100 গ্রাম দ্রাবক। তো দ্রাব্যতা 60 বলতে আমি এখানে কি বুঝি? এটা দ্বারা বুঝি আমার 100 গ্রাম যদি দ্রাবক থাকে তাহলে সেখানে দ্রব আছে কত গ্রাম? 60 গ্রাম দ্রব আছে, এটাই তো বুঝি। আচ্ছা, তাহলে এখানে দ্রবণের পরিমাণ কত? দ্রবণের পরিমাণ যেহেতু আমার দ্রব আছে 60 গ্রাম, দ্রাবক আছে 100 গ্রাম, সুতরাং দ্রবণের পরিমাণ 60 প্লাস 100 বা 160 গ্রাম দ্রবণ আছে। আবার আরেকটা জিনিস কি বলছে, যখন তাপমাত্রাটা আমি 25 ডিগ্রি সেলসিয়াস করছি তখন আমার দ্রাব্যতাটা কত? তখন আমার দ্রাব্যতাটা হলো 40। দ্রাব্যতা 40 বলতে কি বোঝায় এখানে? আমার যদি দ্রাবক থাকে 100 গ্রাম এবং এখানে দ্রাব্যতা যেহেতু 40 তাই এখানে দ্রব আছে 40 গ্রাম দ্রব, এবং এখানে দ্রবণ এর পরিমাণ কত হবে? দ্রবণ মানে দ্রব প্লাস দ্রাবক, অর্থাৎ 100 গ্রাম দ্রাবক 40 গ্রাম দ্রব, অর্থাৎ আমার দ্রবণটা হবে 140 গ্রাম। আচ্ছা আচ্ছা, এইখানেই হইলো আমার মেইন বুঝার জিনিস। দেখো, আমার মেন কথাটা বলছে যে 50 ডিগ্রি থেকে 25 ডিগ্রি সেলসিয়াসে নেব, অথবা সেকেন্ড প্রশ্ন বলছে 25 ডিগ্রি থেকে 50 ডিগ্রিতে নেব। আচ্ছা, এইখানে যে দ্রাব্যতাটা দেওয়া আছে এখান থেকে আমি কি বুঝতে পারতেছি? যখন আমার টেম্পারেচার ছিল 50 ডিগ্রি সেলসিয়াস তখন আমার দ্রব কত ছিল? 60 গ্রাম, এবং দ্রবণ কত ছিল? 160 গ্রাম। আর যখন আমার টেম্পারেচারটা 25 ডিগ্রি এসে পড়ছে তখন দ্রব হয়ে গেছে কত? 40 গ্রাম, এবং আমার দ্রবণ কত? 140 গ্রাম। তো এইখান থেকে আমি বলতে পারি না, যখন আমি 50 ডিগ্রি সেলসিয়াস থেকে 25 ডিগ্রি সেলসিয়াসে যাব তখন আমার দ্রবের পরিমাণ কমতাছে কতটুকু বলো তো? শুরুতে আমার দ্রবের পরিমাণ 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমার দ্রবের পরিমাণ কত ছিল? 60 গ্রাম। কিন্তু যখন আমি 50 থেকে 25 ডিগ্রি সেলসিয়াস আসছি তখন আমার দ্রবের পরিমাণ হয়ে গেছে কত? 40 গ্রাম। অর্থাৎ আমি এইখান থেকে বলতে পারি না, আমি যদি 50 ডিগ্রি সেলসিয়াস থেকে 25 ডিগ্রি সেলসিয়াসে যাই তখন আমার দ্রব 60 থেকে 40 গ্রাম হয়ে যেতেছে, অর্থাৎ 20 গ্রাম দ্রব আমার দ্রবণে কেলাসিত অর্থাৎ নিচে জমা হয়ে যাচ্ছে অথবা দ্রবণ থেকে বের হয়ে যাচ্ছে। এইখান থেকে এটা হলো বোঝার জিনিস। আমার এখানে কি বলছে যে 50 ডিগ্রি সেলসিয়াস থেকে 25 ডিগ্রি সেলসিয়াসে শীতল করলে কত গ্রাম পটাশিয়াম ক্লোরাইড কেলাসিত হবে? এখানে আমার পটাশিয়াম ক্লোরাইড দেওয়া আছে কত? 250 গ্রাম। এখান থেকে আমি কি বলতে পারি যে এখান থেকে আমি এই লাইনটা লিখতে পারি কিনা দেখো, যে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার আমার কত গ্রাম দ্রবণ ছিল? 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমার এখানে দ্রবণের পরিমাণটা ছিল কত গ্রাম? 160 গ্রাম। 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 160 গ্রাম সম্পৃক্ত দ্রবণকে 160 গ্রাম সম্পৃক্ত দ্রবণকে আমি যদি 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পরিণত করি, 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পরিণত করলে আমার দ্রব বের হয়ে যাইতেছে কত গ্রাম? এখান থেকে দেখলাম আগে ছিল আমার দ্রব ছিল 60 গ্রাম, কিন্তু এখন দ্রব হয়ে গেছে কত? 40 গ্রাম, অর্থাৎ দ্রব 20 গ্রাম বের হয়ে যাইতেছে। পরিণত করলে দ্রব বেরিয়ে যায় বা কি কেলাসিত হয়। কেলাসিত মানে নিচে জমা ধরে থাকে, বেরিয়ে যায় কত গ্রাম? আমার 20 গ্রাম। আচ্ছা, তো এইখান থেকে আমি কি বলতে পারি যে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 1 গ্রাম সম্পৃক্ত দ্রবণকে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পরিণত করলে দ্রব বেড়ে যাবে কত গ্রাম? 20 ডিভাইডেড বাই 160 গ্রাম। বাট আমার এ পাত্রে কতটুকু দ্রবণ ছিল সম্পৃক্ত দ্রবণ? এ পাত্রের দ্রবণ ছিল 250 গ্রাম সম্পৃক্ত দ্রবণ। সুতরাং এখানে কি বলতে পারি, আমার যে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 250 গ্রাম সম্পৃক্ত দ্রবণকে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পরিণত করলে দ্রব বেড়ে যাবে কত? 20 ইন্টু 250 ডিভাইডেড বাই 150 গ্রাম। এবং এটা যদি আমি ক্যালকুলেশন করলে আসবে আমার 31.25 গ্রাম দ্রব বেরিয়ে যাবে। আশা করি বুঝতে পারছো। এখানে জাস্ট কিচ্ছু না, এখান থেকে আমার কম্পেয়ার করতে হবে। যেহেতু এখানে বলছে যে 250 গ্রাম সম্পৃক্ত দ্রবণকে
50 ডিগ্রি থেকে 25 ডিগ্রিতে আনবা। তো এটা আমার কম্পেয়ার করতে হবে কি, আমি এখান থেকে দেখতেছি যে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 160 গ্রাম দ্রবকে যদি তুমি 25 ডিগ্রিতে কনভার্ট করো, তখন দ্রব কমে যাচ্ছে কত গ্রাম, 20 গ্রাম, অর্থাৎ 60 থেকে 40 হয়ে যাচ্ছে 20 গ্রাম। জাস্ট আমি এই লাইনটাই লিখছি যে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 160 গ্রাম সম্পৃক্ত দ্রবণকে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার দ্রবে পরিণত করলে দ্রব বের হয়ে যায় 20 গ্রাম। সুতরাং 1 গ্রামে কতটুকু বের হবে, আর আমার এ পাত্রের দ্রবণ ছিল 250 গ্রাম, সুতরাং 250 গ্রামে কতটুকু বের হবে, এটা জাস্ট সিম্পলি ক্যালকুলেশন করে বের করছি। এতটুকু দ্রবণ থেকে বের হয়ে যাবে, দ্যাটস ইট। আচ্ছা, এবার আসে দ্বিতীয় প্রশ্ন। দ্বিতীয় প্রশ্নে কি বলছি, এ পাত্রের দ্রবণকে আমি 25 ডিগ্রি থেকে 50 ডিগ্রিতে উত্তপ্ত করছি, এবং এখানে আমার অতিরিক্ত কতটুকু পটাশিয়াম ক্লোরাইড যোগ করতে হবে। আগের প্রশ্ন আর এটা সেম, যারা আগের প্রশ্ন বোঝা নাই বা একটু বুঝতে অসুবিধা হয়েছে তার এই প্রশ্নটা একটু খেয়াল করে, একই প্রশ্ন। আশা করি অনেকে পারবা এটা নিজে নিজে করতে। তো ওই আগের মতোই লিখি আমি 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমার দ্রাব্যতা কত ছিল, গ্রাফ থেকে যেটা বের করছি সেটা ছিল 40। আর 40 দ্রাব্যতা মানে আমার এখানে 100 গ্রাম দ্রাবক আছে, 100 গ্রাম দ্রাবক আছে, এবং 100 গ্রাম দ্রাবকে আমার দ্রব আছে কত, 40 গ্রাম দ্রব আছে। এবং এই দুইটা মিলে আমার কি তৈরি করছে, 100 গ্রাম দ্রাবক আর 40 গ্রাম দ্রব, অর্থাৎ টোটাল 140 গ্রাম সম্পৃক্ত দ্রবণ তৈরি করছে, এই দুইটা মিশ্রিত হয়ে সম্পৃক্ত দ্রবণ। আরেকটা জিনিস কি দেওয়া ছিল আমার, 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমার দ্রাব্যতা দেওয়া ছিল 60, অর্থাৎ এখানে আমার 100 গ্রাম যদি দ্রাবক থাকে, এখানে আমার দ্রব আছে 60 গ্রাম দ্রব, এবং 100 গ্রাম দ্রাবক আর 60 গ্রাম দ্রব মিলিত হয়ে 160 গ্রাম সম্পৃক্ত দ্রবণ তৈরি করবে। এখন আমার প্রশ্ন বলছে কি, আমি 25 ডিগ্রি থেকে 50 ডিগ্রিতে উত্তপ্ত করব। আচ্ছা, এখান থেকে আমি কি বুঝতে পারতেছি, 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আগে আমার দ্রব কত ছিল, 40 গ্রাম, বাট এখন দ্রব হয়ে গেছে কত, যদি 50 ডিগ্রি সেলসিয়াসে করি 60 গ্রাম, অর্থাৎ এইখান থেকে আমার দ্রব অতিরিক্ত বাড়ছে কত গ্রাম, 20 গ্রাম। অর্থাৎ আমার 140 গ্রাম সম্পৃক্ত দ্রবণকে আমি যদি 50 ডিগ্রি সেলসিয়াসে আনি, তখন আমার অতিরিক্ত দ্রব যোগ করতে হবে কত, 20 গ্রাম। আগে ছিল 40, এখন হচ্ছে 60, 20 গ্রাম। জাস্ট আমি এই লাইনটা একটু লিখি যে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কত গ্রাম সম্পৃক্ত দ্রবণ ছিল, 140 গ্রাম সম্পৃক্ত দ্রবণকে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পরিণত করব, আমি 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পরিণত করলে দ্রব যোগ করতে হবে কত গ্রাম, আমার দ্রব যোগ করতে হবে আমার 20 গ্রাম। সুতরাং আমি কি লিখব, 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 গ্রাম সম্পৃক্ত দ্রবণকে দ্রব যোগ করতে হবে কত গ্রাম, 20 ডিভাইডেড বাই 140 গ্রাম। আর এখানে আমার এ পাত্রে কত গ্রাম সম্পৃক্ত দ্রবণ ছিল, আমার এ পাত্রে সম্পৃক্ত দ্রবণ ছিল 250 গ্রাম। জাস্ট এটা কম্পেয়ার করব যে, সুতরাং 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 250 গ্রাম সম্পৃক্ত দ্রবণকে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পরিণত করতে দ্রব প্রয়োজন 20 × 250 ডিভাইডেড বাই 140 গ্রাম দ্রব যোগ করতে হবে। এটা জাস্ট আমি যদি ক্যালকুলেশন করি তাহলে অ্যান্সার আসবে 35.71 গ্রাম দ্রব যোগ করতে হবে আমার। আচ্ছা, আশা করি দুইটা প্রশ্ন বুঝতে পারছো। তো আমাদের দ্রাব্যতা রিলেটেড এই ম্যাথগুলাই ছিল। এছাড়াও আর অনেক ম্যাথ আছে, বা প্র্যাকটিসে গেলে তোমরা অনেক ম্যাথ পাবা। তো এগুলো নিজে নিজে সলভ করার চেষ্টা করো। আমি জাস্ট তোমাদের কনসেপ্টটা ধরে দেওয়ার চেষ্টা করছি এবং কনসেপ্টটা শেখানোর চেষ্টা করছি। তো কোনো ভুল ত্রুটি হলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।